আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পক্ষে মত দেশের ৮৬%, ভোটারের ৭৮%-এর বেশি মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট, জরিপের রিপোর্ট। বিএনপির গুলশান অফিসে ব্যবসায়ী নেতাদের সাথে মির্জা ফখরুলের বৈঠক। বিনিয়োগকারীরা আগামী নির্বাচনের অপেক্ষায় আছে আমির খসরু। মানবতাবিরোধী অপরাধের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার চান নাহিদ ইসলাম। ট্রাইব্যুনাল আইনেই বিচারের সুযোগ রয়েছে, জানালেন চিফ প্রসিকিউটর। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোঠা স্থগিত, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত পুনর্বহালের দাবিতে আজ কমপ্লিট শাটডাউন। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাত ১টা ৪০ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি যাত্রা করেন। প্রতিনিধি দলের অংশ হিসেবে তার সঙ্গে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান। প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেওয়ার কথা রয়েছে এবং আগামী ২ অক্টোবর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হবে কিনা সে সিদ্ধান্ত দেশের রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে সরকারের বক্তব্য কম হয় ভালো বলে মনে করছেন তিনি। রাজধানীতে ডেইলি স্টার ভবনে আগামী নির্বাচন নিয়ে একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠানের জরিপ প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রেস সচিব। জরিপের ফলাফলের হিসেব ধরে তিনি বলেন, দেশের প্রায় ৯৫% মানুষের ভোট দিতে চাওয়া মানেই সামনে ইনক্লুসিভ নির্বাচন হবে। চলতি মাসে চলা এই জরিপে অংশ নেয়া ১০,৫০০ ভোটার। জরিপের ফলাফলে দেখা যায় ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত, এমন মত দিয়েছেন দেশের ৮৬.৫% ভোটার। জরিপে অংশ নেয় আমি মনে করি যদি 94% যে সেইটা মানুষের যে এক্সপেকটেশন যদি এরকম থাকে, বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে হবে। তারা তাদের ফিউচারটা ডিসাইড করছেন কিভাবে কোন পথে যাবে, আপার হাউস না কোন হাউস, এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই। এই বিষয়ে গভর্নমেন্ট কোনো যত কম কথা বলা যায়। আগামীতে যারা দেশে বিনিয়োগ করতে চায় তারা নির্বাচনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় ব্যবসায়ী নেতাদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে তিনি কথা বলেন অর্থনীতিকে রক্ষায় সবাই মিলে কাজ করতে হবে। ভবিষ্যতের অর্থনীতি এবং বিনিয়োগের সম্ভাবনা রক্ষা করতে হলে উল্লেখ করে আমির খসরু বলেন, এলডিসি উত্তোলন স্থগিত করা প্রয়োজন। এ সময় বিজিএমইর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, এলডিসি উত্তোলন স্থগিত নয়, বরং প্রয়োজন পেছানোর। এই মুহূর্তে এলডিসি উত্তোলনের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। বৈঠকে ১১ জন শীর্ষ ব্যবসায়ী নেতা অংশ নেন। আগামীতে যারা বিনিয়োগ করতে চাচ্ছে সকলে একটা কথা, যে সকলে নির্বাচনের অপেক্ষায় আছে। একেবারে পরিষ্কার ভাষায় বলছে তাদের সমস্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছে। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তাহলে এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশনটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি। এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য শেষে তিনি কথা বলেন। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ এবং তার দোসররা রাজনৈতিকভাবে অপরাধ করেছে। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে।
ট্রাইব্যুনাল চাইলে স্বপ্রণোদিতভাবেও এ বিষয়ে নির্দেশনা দিতে পারেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিলেন জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রপক্ষের ৪৭তম সাক্ষী হিসাবে নাহিদ ইসলামের জেরা রোববার শেষ হয়। পরে নাহিদ সাংবাদিকদের বলেন, এটা শুধু ব্যক্তিগত সংগঠিত অপরাধ নয়, বরং রাজনৈতিক অপরাধ। তাই দল হিসেবে আওয়ামী লীগ ও তার দোসরদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা উচিত। পরে ৪৮তম সাক্ষ্য দেন আলী আহসান জুনায়েদ। দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। ট্রাইব্যুনালের শেষ সুযোগ আছে। ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতাবিরোধী অপরাধে দলের বিচারের সুযোগ রয়েছে। ব্যক্তির বিরুদ্ধে যেরকম মামলাটা আনুষ্ঠানিকভাবে চলে, দলের বিরুদ্ধে বা সংগঠনের বিরুদ্ধে সেটা করা সম্ভব। স্পেসিফিক্যালি সংগঠনকে আসামি করে মামলা করার যে বিধান পরবর্তীতে আইনে সংযুক্ত হয়েছে, সেটার জন্য কিন্তু তার বিরুদ্ধে তদন্ত হতে হবে, তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হতে হবে, তারপরে ফরমাল চার্জ দাখিল করতে হবে, সেটা আরেকটা প্রক্রিয়া। কিন্তু ব্যক্তির বিচারের মধ্যে কোনো সংগঠনের সম্পৃক্ততা আসতেই পারে, সেই সময় সেই সংগঠনের ব্যাপারেও কিন্তু আদালত ফাইন্ডিং দিতে পারে। দুটো রাস্তাই ওপেন আছে। আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দেন জুলাই যোদ্ধা সায়ান হোসেন আয়ান। সাক্ষ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। আওয়ামী লীগের প্রত্যেকজন নেতাকর্মী, এমপি, হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। প্রত্যেকটা জুলাই বিপ্লবের। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $81 মিলিয়ন বা $8 কোটি 10 লাখ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। সিআইডির দেয়া তদন্ত প্রতিবেদন অনুযায়ী এই নির্দেশ দেন আদালত। দ্রুত সময়ের মধ্যে পাচার হওয়া $81 মিলিয়ন রিজার্ভে যুক্ত হবে বলে আশা করছে সিআইডি। রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জিএম তসলিমের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 2016 সালের 4 ফেব্রুয়ারি হ্যাকিংয়ের মাধ্যমে $10 কোটি 10 লাখ 1,623 মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কা থেকে উদ্ধার করা হয় $2 কোটি। বাকি $8 কোটি 10 লাখ আরসিবিসি ব্যাংক হয়ে ফিলিপাইনের বিভিন্ন ক্যাসিনোতে বা জুয়ার আসরে নেওয়া হয়। সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ সংবাদ সম্মেলনে জানান, ঢাকার বিশেষ জজ আদালত ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক থেকে $81 মিলিয়ন ফিরিয়ে আনার আদেশ দিলে আন্তর্জাতিকভাবে আইনি প্রক্রিয়া শেষে এই টাকা বাজেয়াপ্ত করা হবে। তিনি বলেন, ব্যাংকটির তৎকালীন প্রেসিডেন্ট, সিআইও সহ সহযোগীরা 5টি ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাচারে সরাসরি জড়িত ছিলেন। আমার দেশের যে রিজার্ভকে যে হ্যাকিং এরকম করা হয়েছে, সারা দেশি বিদেশি যারাই হোক, এটার বিরুদ্ধে সিআইডির এই অব্যাহত প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা এটিকে কোনোভাবেই বিন্দুমাত্র ছাড় দেব না। তিনি জানান, আরসিবিসি ব্যাংকের প্রধানরা এই অর্থ পাচারের সাথে জড়িত থাকায় দেশটির আদালত তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। 2016 সালের 16 ফেব্রুয়ারি আরসিবিসি থেকে $68,000 মার্কিন বাংলাদেশ ব্যাংকে ফেরত দিয়েছিল। এটি ছিল ফিলিপাইন থেকে পাচার হওয়া অর্থ ফেরতের প্রথম ধাপ। আন্তর্জাতিক আইন অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে পাচার হওয়া অর্থ ফেরত পেতে ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে বাংলাদেশের আদালতের নির্দেশনা জানানো হয়েছে। বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যেহেতু সুসম্পর্ক রয়েছে, কাজেই এই আদেশ দ্রুততার সাথে অতি শীঘ্রই যথা নিয়মে প্রশাসনিক পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াজাতকরণের পরবর্তীতে ইনশাআল্লাহ অতি দ্রুততার সাথে এই লন্ডারকৃত যে ডলার আবার ফেরত আসবে। তবে বাজেয়াপ্ত হওয়া অর্থ কিভাবে দেশে ফেরত আনা হবে তা জানাতে পারেনি সিআইডি। আদালতের রায় যাতে ফিলিপাইন সরকার ও অভিযুক্ত ব্যাংক আরসিবিসি মানতে বাধ্য হয় সে ব্যাপারে প্রচলিত পদ্ধতি অনুসরণের কথা জানান সিআইডি প্রধান। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।
বিএনপির বিরুদ্ধে বয়ান তৈরি করে জামায়াত ইসলামী বিভাজনের রাজনীতির মাধ্যমে সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, চাঁদাবাজি, বালু ও পাথর উত্তোলনের সাথে জামায়াতের নেতাকর্মীদের নাম পাওয়া যাচ্ছে, কিন্তু গণমাধ্যমে কায়দা করে শুধু বিএনপির বিরুদ্ধে বয়ান তৈরি করা হচ্ছে। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপির 15 বছরের আপোষহীন সংগ্রামের ফলে স্বৈরাচারের বিদায় হয়েছে। ব্যক্তির চেয়ে দল বড়, এই মূল মন্ত্রে নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। উপদেশটা শুরু করলেন, এখন সেই কোরাস এখন গাচ্ছেন একটি রাজনৈতিক দল। আমি গতকালকেও দেখলাম এই চাঁদাবাজি, বালু উত্তোলন, এই সেই। তো এখানে তো আপনাদেরও নাম পাওয়া যাচ্ছে, আর আমরা যে তাদেরকে বহিষ্কার করছি, পদ স্থগিত করছি, তাদেরকে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি, সেটা তো বলছেন না। আমরা দেখি খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। যে কথা বললে হয়তো অত্যুক্তি হবে না, ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রে। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন। দেশের 18 লাখ কোটি টাকার আমানতের মধ্যে প্রায় 11 লাখ কোটি টাকা ঝুঁকিতে রয়েছে। কিছু ব্যাংক আমানতকারীদের 5,000 টাকা দিতেও হিমশিম খাচ্ছে। ব্যাংকিং খাতের দুর্বলতার কারণে সঞ্চয়ে আগ্রহ কমছে মানুষের। এই পরিস্থিতি চলতে থাকলে ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। শরফুল আলমের রিপোর্ট। আর্থিক খাতের দুরবস্থা থেকে মুক্তির উপায় খুঁজতে রাজধানীতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক আয়োজন করে ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা শীর্ষক সেমিনারের। এতে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীরা জানান, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির কারণে অর্থ পাচারের হার কমে এসেছে গত 1 বছরে। তবে দুর্বল ব্যাংকগুলো মানুষের সঞ্চয় টাকা ফেরত দিতে না পারায় আস্থা হারাচ্ছে দেশের ব্যাংকিং খাত। সেমিনারে পরিস্থিতি মোকাবেলায় ব্যাংক কোম্পানি আইন দ্রুত অধ্যাদেশ আকারে পাশ করার আহ্বান জানানো হয়। হেড অফ দ্য স্টেট again started interference in near future, then how the basically central bank will perform, that is one of the issue, a major issue I should say. Another issue, how the governance will take place in our private commercial banks or state-owned banks. We should have to reform our Bank Company Act. বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীরা জানান, কিছু ব্যাংকের 90% বেশি ঋণ খেলাপি রয়েছে। ঋণ বিতরণে এসব ব্যাংক মূলধন বিবেচনা করেনি। এর সাথে যুক্ত হয়েছে ডিজিটাল লেনদেনের অপব্যবহারও। ইন এ সিনারিও লাইক দিস, এনপিএল লাস্ট থিং 18 লাখ কোটির মধ্যে 11 কোটি এনপিএল প্লাস ডিস্ট্রেস। এনপিএল প্লাস ডিস্ট্রেস, just one person is enough to actually put up a poison pill into a big, bowl of milk or honey. The fall of the last regime itself is 80% better than this one. Because they actually have massacred one sector, that is banking sector. অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তির সুবিধার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে দিন দিন। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল ব্যাংকিং এ সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ দেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় ঐকমত্যের গন্তব্য নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। রাজধানীর তেজগাঁয়ে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এই ঐক্য কোথায় গিয়ে শেষ হয় তা জানা নেই। সবাই মিলে দেশের কল্যাণে অর্থনীতিকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এখন সেই লক্ষ্য বা ঐক্য গড়ার তাগিদ দেন এই অর্থনীতিবিদ। ঐক্যমত শব্দটা খুবই জনপ্রিয় হয়েছে, প্রতিদিন এটা নিয়ে আমরা কথা শুনি, বৈঠক দেখি, ছবি, টেলিভিশনে আলোচনা চলছে, কোথায় শেষ হবে ওগুলো জানি না। অবশ্য আরেকটি জায়গায় ঐক্যমত তৈরি করা দরকার। সেই ঐক্যমতটা হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কিভাবে আগাবে। শুধু যে ঐক্যমতের যে আলোচনার সমাধান তা নয়, শুধু যে আরেকটা স্ট্র্যাটেজিক পরিকল্পনা তা নয়। আজকে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে একটা ন্যাশনাল মুড তৈরি করা।
বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের আমলে অবহেলিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বিকেলে রাজধানীর মতিঝিলের আরামবাগ হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, নির্বাচন সামনে রেখে সুবিধাবাদীরা রাজনীতিতে বিভিন্ন মেরুকরণের চেষ্টা চলছে। বিএনপির পরীক্ষিত দল এটা জনগণকে ছেড়ে যায় না বলে জানান নেতারা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েনের মুখে দেশবাসীকে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেলে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এই আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছেন। এরপর থেকেই মোদী দেশীয় পণ্য ব্যবহারের উপর জোর দিয়ে আসছেন। এরই মধ্যে মার্কিন ব্র্যান্ড বয়কটের প্রচারণা শুরু করেছেন মোদীর সমর্থকরা। এর মধ্যে রয়েছে ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপেলের মতো ব্র্যান্ড। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদী বলেন, বিদেশি পণ্য ব্যবহার না করে দেশি পণ্য কিনতে হবে। এবার খেলার খবর। চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে আবারও পাকিস্তানের বিপক্ষে জয় পেল ভারত। পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে সুপার 4 পর্ব শুরু করল তারা। দুবাইয়ে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাহিবজাদা ফারহানের 50-তে 5 উইকেটে 171 রান তোলে পাকিস্তান। জবাবে ম্যাচসেরা অভিষেক শর্মার 50-তে 4 উইকেটে 174 রান তুলে 7 বল হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত। আরও জানাচ্ছেন পরাগ আরমান। বোলিং, ফিল্ডিং কিংবা ব্যাটিং সব ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব দেখিয়ে পাকিস্তানকে হারালো ভারত। এতে 7 দিনের মধ্যে দ্বিতীয়বার হারালো তারা। সেই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বের বিপক্ষে টানা 6 জয়ে নতুন রেকর্ড গড়ল গৌতম গম্ভীরের দল। 172 রানের টার্গেটটা ভারতের রাজকীয় বোলিং লাইন আপের জন্য জটিল কোনো ধাঁধা নয়। উদ্বোধনী জুটিতে শুভম গিল ও অভিষেক শর্মা 59 বলে 105 রানের জুটি গড়ে জয়ের পথটাকে একেবারে সহজ করে দেন। জুটি ভাঙেন ফাহিম আশরাফ শুভম গিলের উইকেট উপড়ে ফেলে। সূর্যকুমার যাদব 0 রানে আউট হয়ে অধিনায়ক হিসেবে রান না করেই সৌরভ গাঙ্গুলির 20 বছরের আগের স্মৃতি ফিরিয়ে আনেন। ম্যাচ সেরা অভিষেক শর্মা 39 বলে 74 রানে সাজ করে ফিরলে জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া। চলতি এশিয়া কাপে যে কোনো দলের এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়। ইন্ডিয়া উইনিং। এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলের 21 রানেই ফকর জামানের উইকেট হারায় পাকিস্তান। সাইম আইয়ুবকে নিয়ে দ্বিতীয় উইকেটে 49 বলে 72 রানের জুটি গড়েন সাহিবজাদা ফারহান। 21 রান করে সাইম দলের 93 রানে সাজ করে ফিরলেও সাহিবজাদা 50 ছুঁয়ে 45 বলে 58 রানের পুঁজিতে আউট হন। এরপর ভারতীয় বোলাররা আর কোন জুটি জমতে দেননি। তবে পঞ্চম উইকেটে সালমান আগা আর ফাহিম আশরাফের 9 বলে 22 রানের ঝড়ে 5 উইকেটে 171 রানের পুঁজি পায় পাকিস্তান। আগে ব্যাটিং করে ভারতের বিপক্ষে এটি তাদের সর্বোচ্চ সংগ্রহ, কিন্তু এই রানও জয়ের জন্য যথেষ্ট ছিল না। পরাগ আরমান, এটিএন বাংলা। বিএনপি সরকার গঠন করলে দেশের অন্যান্য ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনকেও রাজনীতি মুক্ত করবে। ক্রীড়াঙ্গন চলবে ক্রীড়াঙ্গনের মতো। রাজধানীর যমুনা ফিউচার পার্কে সোতোকান কারাতে দো ইন্টারন্যাশনাল ফেডারেশন বাংলাদেশের আয়োজনে প্রথম উন্মুক্ত জাতীয় এবং আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ASM আবিদুল হালিম, SKIF এর সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামান সহ অন্যান্যরা। 4 দিনের এই প্রতিযোগিতায় দেশ এবং বিদেশের 75টিরও অধিক কারাতে সংগঠনের 1400 কারাতে খেলোয়াড় বিভিন্ন ইভেন্টে অংশ নেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার।
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পক্ষে মত দেশের ৮৬% ভোটারের, ৭৮%-এর বেশি মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট, জরিপের রিপোর্ট। বিএনপির গুলশান অফিসে ব্যবসায়ী নেতাদের সাথে মির্জা ফখরুলের বৈঠক, বিনিয়োগকারীরা আগামী নির্বাচনের অপেক্ষায় আছেন, আমির খসরু। মানবতাবিরোধী অপরাধের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার চান নাহিদ ইসলাম, ট্রাইব্যুনাল আইনেই বিচারের সুযোগ রয়েছে জানালেন চিফ প্রসিকিউটর। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোঠা স্থগিত, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত পুনর্বহালের দাবিতে আজ কমপ্লিট শাটডাউন, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।